প্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভাটারা থানার সাইদনগরে। সরিষার তেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, আমরা এসেছি সেই স্থানটিতে। এখানে এরা লিখেছে HL সরিষার তেল। এই HL সরিষার তেলটি কোথায় তৈরি হয়, তার এই যে বোতলজাত যে মোড়ক আছে তার কোথাও তার নাম লেখা নেই বা কোনো ঠিকানাও নেই। যে বিষয়টি আমাদের সবচাইতে বেশি লক্ষণীয় সেই বিষয়টি হচ্ছে যে এই যে ড্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচণ্ড নোংরা অবস্থায় এই ড্রামটি আছে। সেই সাথে এই যে বয়লারে এদের তেল রাখার কথা সেটি প্রচণ্ড পরিমাণে নোংরাযুক্ত, ময়লাতে, এবং বাইরের এই জানলা টোটাল খোলা আছে, বাইরের যত ধুলাবালি আছে সব কিছু এখানে চলে আসছে এবং এইখানেই তারা পাইপ দিয়ে নিয়ে গিয়ে বোতলজাত করছে। আমরা এই প্রতিষ্ঠানের যে মালিককে পেয়েছি, তিনি কিভাবে এ ধরনের ব্যবসা করছেন আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম আতাউর রহমান খোকন। আপনি এই প্রতিষ্ঠান কতদিন যাবত করেছেন? 4-5 মাস হবে। বিএসটির অনুমোদন আছে আপনার? জি আছে। কিছুর ভিতরে দেখলাম বিএসটির লোগো নেই, এর কারণটা কি? এটা স্যার ছাপার সময় আমরা ওইরকমভাবে করতে পারি নাই, অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই। আচ্ছা, এটা মানুষ দিয়ে ছাপাইছি তো। ছাপা কি আপনি নিজেও ছাপেন? জি না স্যার। HL সরিষার তেল, আপনার তেলটা কোত্থেকে আনেন? আমরা বিভিন্ন ধরনের মার্কেটের থেকে কিনা, তারপরে অনেক সময় নিজেরা ভাঙায় ওটাও করি, যে সময় যেখানে পড়তে হয় আর কি এইভাবে করেন। লেখা আছে হলে গিয়ে 3-12-12 আপনি তৈরি করছেন, আবার ম্যাথ শেষ হবে 3-12-13। এটা কতদিন আগে তৈরি করছেন এবং এই লেবেলটা আপনারা কীভাবে লাগিয়েছেন? লেবেলটা তো স্যার আমরা ওই যে একবার একসাথে অনেকগুলো লেবেল ডেট দিয়ে নিই, তারপরে পর্যায়ক্রমে এটা লাগানো হয়, যেদিন যেরকম প্রোডাকশন ওইভাবে লাগানো হয়। এই যে জিনিসটা করছেন এটা কি ঠিক করছেন না অন্যায় করছেন? অন্যায় স্যার। আমরা যখন এই সচিত্র প্রতিবেদন সংগ্রহ করতে আসি ঠিক সেই মুহূর্তে আমরা এখানে পেয়ে যাই বিএসটির একজন ব্যক্তিকে। আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ কুমার ঘোষ। আচ্ছা, আমরা এখানে এসে দেখছি আপনাদেরকে, আপনারা এখানে কেন এসেছেন? আমরা এখানে আসছি যে এই প্রতিষ্ঠানটা যেহেতু বিএসটির লাইসেন্স নিয়েছে, তার অবস্থা কি, যেহেতু মোবাইল কোর্টে এসে দেখি তার মানে লাইসেন্স থাকা সত্ত্বেও সে অনেক বিভ্রান্তিকর তথ্য ইউজ করছে। কারখানা পরিবেশও যেভাবে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল সেভাবে সে করে নাই, এবং তার কিছু লাইসেন্স থাকা সত্ত্বেও লেবেলে লোগোটা ইউজ করে না, যেটা নিশ্চয়তার প্রতীক। বাংলাদেশে যে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই, তার একটা নির্দিষ্ট একটা লোগো আছে। এই লোগোটা তাকে লাইসেন্স নিলে অবশ্যই ইউজ করতে হবে, কিন্তু সে লোগোটা ইউজ করে না লাইসেন্স থাকা সত্ত্বেও। আমরা এখানেই পেয়েছি র্যাব 1-এর একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? ক্যাপ্টেন আশরাফ। আপনারা এখানে আজকে কি অভিযান পরিচালনা করছেন? আসলে র্যাবের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমরা বাজার মনিটর করি। তো বাজার মনিটর করতে যে আমরা এই কোম্পানির একটি পণ্য পাই যেটা আমাদের একটু সন্দেহের উদ্বেগ হয়, তারপরে আমরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করি যে আসলে তারা বিএসটিআইয়ের কাছ থেকে যে অনুমতি নিয়েছে তারা সেই শর্ত মেনে চলছে কিনা। তা আমরা যখন বিভিন্নভাবে পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারি যে তারা বিএসটিআইয়ের শর্ত ভঙ্গ করে বিভিন্ন পণ্য বাজারে সরবরাহ করছে, তখনই আমরা এখানে অভিযান পরিচালনা করি। আমরা এখানেই পেয়েছি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে আমরা দেখতে পেলাম এই প্রতিষ্ঠানে এসে যে তাদের বিভিন্ন ধরনের অনিয়ম, এই ব্যাপারে আপনারা কি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছেন? আসলে এই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের কিছু কারখানা গড়ে উঠছে যারা তেমন একটা নিয়ম নীতি তোয়াক্কা করে না, তারা এটাকে তেমন কোনো অপরাধী মনে করে না। ইচ্ছা হলো একটা লেবেল ছাপিয়ে একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসলাম। তো এইটা যে অপরাধ, ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে এটি কিন্তু একটা বড় মাপের অপরাধ। আপনার কি মনে হয় যে এইরকম কারখানা চালানোর মতো যোগ্যতা আপনার আছে? আপনার কি মনে হয় আপনি যোগ্য এই ধরনের কারখানা? এই যে অপরাধগুলো করেছেন তো সব দেখালাম, বুঝতে পেরেছেন কি? অপরাধ স্বীকার করছেন? জি, আমি আপনাকে
অল্প জরিমানা করা হলো, কিন্তু কারখানা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। আপনাকে মাত্র 20,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ না করতে বলে 3 মাসের কারাদণ্ড। আর কারখানাটা সিলগালা করে দেওয়া হচ্ছে। কারখানা সিলগালা খোলার ব্যাপারে বিএসটি কর্তৃপক্ষের সাথে আপনি যোগাযোগ করবেন। যখন মনে করবে বিএসটিআই যে আপনার এই কারখানায় আপনি চালাবার মতো যোগ্যতা অর্জন করেছেন, তখনই কেবল প্রোডাকশন যেতে পারবেন। তার আগে যা যা সমস্যাগুলি আছে এইখানকার পরিবেশ সৃষ্টি করার জন্য যা যা করতে হবে সব করার পরেই কেবল আপনি উৎপাদনে আসতে পারবেন। ততদিন পর্যন্ত এই উৎপাদন সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভাটারা থানার নূরের চালাতে। আমাদেরকে এই ধরনের মানুষ কি খাওয়াচ্ছে, আসুন আমরা তার সাথে কথা বলি। কি নাম আপনার? আব্দুল্লাহ। এ বাড়িটি আপনার? না, ভাড়া নিয়েছেন? ভাড়া থাকি। এই চানাচুর, এই যে দেখতে পাচ্ছি নিচে যে চানাচুর, এই চানাচুর কি আপনি তৈরি করেছেন? মিস্ত্রিতে করছে আর কি। আপনার প্রতিষ্ঠান তো আপনার? জি। আপনার বিএসটি এর অনুমোদন আছে? না, সবেমাত্র শুরু করছি তো, তাই আর কি বিএসটির সাথে কথা বলছি। ওরা বলছে যে 5টা কাগজ নিয়ে রেডি করতে বলছে, কাগজগুলো রেডি করেন, তারপরে আমরা বিএসটি দিব। আপনি কতদিন যাবত উৎপাদন করে বাজারে ছাড়ছেন? এই মাস 3 হলো আর কি। 3 মাস যাবত ছাড়ছেন। তো 3 মাস যাবত আপনি উইদাউট অনুমতিতে আপনি বাজারে ছাড়ছেন, এটা ঠিক করছেন? না, ঠিক হয়নি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৈশাখী খাঁটি সরিষার তেল, এটা আপনি কিভাবে করছেন? এটা ওই ইয়ে করি, ফিল্টার দিয়া করে কন্টেনারের ভিতরে দিয়া, তারপর ওখান থেকে আরও 2-3টে ফিল্টার হয়ে তারপরে ইসে আসে আর কি। তা আপনি এই সরিষার তেলটা কই পান? কিনে আনি, বাজার থেকে কিনে আনি। এটার কি বিএসটি এর অনুমতি আছে? না। আরেকজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনার আছে? না, তা নেই। তাহলে আপনি করছেন কেন? একটু ভুল। এই প্রতিষ্ঠানে যে এই জিনিসগুলো তৈরি করছে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? মোহাম্মদ ইদিস আলী। কতদিন যাবত আপনি এখানে আছেন? মাস 3। আচ্ছা, এই 3 মাস যাবতই তো আপনি চানাচুর তৈরি করছেন? জি। আচ্ছা, এই যে আমরা কারাই বুঝাই যে তেলটা দেখতে পাচ্ছি, এই পুরো তেলটা আপনারা কি করেন? পুরো তেলটা কাজ শেষে আমরা যে অল্প তেলটা থাকে না, এটা উঠিয়ে ফেলে। উঠিয়ে ওই তেলের যে ময়লাটা থাকে, ওই ভাজার পরে যে ময়লাটা নিচে থেকে যায়, ওইটা আর কি নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে ওই আবার ফিরে করলে পরে নতুন হয়ে যায়। নিচের ময়লাটা আমরা লাকড়ির সাথে জ্বালাই দিই, আর উপর থেকে সেই তেলটা আবার কারাইয়ে দিয়ে জি আপনারা চানাচুর ভাজেন? জি জি। আচ্ছা, এই যে জিনিসটা যে আপনারা ভাজছেন, এই জিনিসটা কি? এটা ডাবলি বুট। এটা কোত্থেকে পেয়েছেন আপনারা? এটা আমরা উত্তর বাটা থেকে কিনে আনছি। এই যে এইভাবে এই পরিবেশে যেগুলা ভাজতেছে, এটা কি ঠিক? না স্যার, ঠিক না। আমাদের সোনামণিরা বিশেষ করে এই চানাচুর বাচ্চারা পেলে অস্থির হয়ে যায়, কিন্তু তারা আসলে কি খাচ্ছে? তারা বিষ পান করছে। এগুলো খেয়ে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে তারা আক্রান্ত হচ্ছে। সোয়াবিন তেলের নামে পাম অয়েল দিয়ে তারা এ ধরনের চানাচুর তৈরি করে। আমাদের সমাজের কিছু অসৎ ব্যক্তি শুধু তাদের নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, যেখানে প্রতিনিয়ত সরকার ব্যস্ত ভোক্তা অধিকার নিশ্চিত করতে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই ধরনের অসৎ কর্মচারীদের কারণে আমাদের ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমরা এখানেই পেয়েছি র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এই ধরনের একটা পরিবেশে মানুষের সাথে প্রতারণা করছে, তাদের ব্যাপারে আপনারা কী ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এখানে সবচেয়ে বড় যে অপরাধটা পরিবেশ, অত্যন্ত নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করছে, এটা তো বড় ধরনের অপরাধ। এছাড়াও আপনি যে সরিষার তেল তৈরি করছেন, তারপর চানাচুর তৈরি করছেন, এগুলো তো প্রত্যেকটাতে বিএসটি এর লোগো ব্যবহার করছেন। চানাচুর এবং সরিষার তেলে বিএসটি অনুমোদন আছে? আপনার বিএসটি অনুমোদন নাই। না থাকা সত্ত্বেও নোংরা পরিবেশে আপনি এইভাবে তৈরি করে বিএসটি লোগোটা দিয়ে দিচ্ছেন, তার মানে মানুষকে ভুল বোঝাচ্ছেন যে এটা স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি হয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধগুলো? অপরাধ স্বীকার করছেন? জি। আপনার এই অপরাধের জন্য
আপনাকে প্রাথমিকভাবে কিন্তু কম দণ্ড প্রদান করলেও ভবিষ্যতে যদি আপনি কন্টিনিউ করেন তখন কিন্তু বড় ধরনের দণ্ড প্রদান করা হবে। তো আপনাকে প্রাথমিকভাবে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। আর এই যে আপনার নোংরা পরিবেশে উৎপাদিত সকল পণ্য তাৎক্ষণিকভাবে এখানে ধ্বংস করার জন্য নির্দেশ দেওয়া হলো। এই ধরনের লেবেল, এই পলিথিন যা আছে সব বাজেয়াপ্ত করা হলো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর থানাতে। আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো বস্তা আছে এর ভিতরে এই ধরনের প্যাকেট করে গাঁজা নিয়ে আসা হয়েছে। এই গাঁজাগুলো কিভাবে কোত্থেকে উদ্ধার হলো? আচ্ছা, এই গাড়িতে করে যে তারা গাঁজা এনেছে কিভাবে, কি উদ্দেশ্যে এনেছে একটু বলুন তো। এগুলো গাঁজা আসলেই সম্পূর্ণ বিক্রি করার জন্যই নিয়ে আসছে। তারা তাদের বাসায় একটা বিয়ে অনুষ্ঠান আয়োজন করে, জাস্ট লোক দেখানো। এই বিয়ে অনুষ্ঠানের আড়ালে আসলেই যারা বরযাত্রী আসে তারা এই মাল নেওয়ার জন্যই আসে ব্যাগে করে। বরযাত্রী সেজে গাড়িতে, এই গাড়িতে আরও গাড়ি আসে। এটা যে যারে আমরা যার বাসা থেকে আর যার গাড়ি উদ্ধার করছি ওর নাম হচ্ছে হলো মনসুর আলী এলাইস নয়ন। এই নয়নে আর কি এই যে পরিকল্পনাকারী, কিভাবে জিনিসটা এখান থেকে ওখানে যাবে আর কিভাবে পৌঁছে দেওয়া যাবে, কার কাছে এক জেলা থেকে অন্য জেলায় কিভাবে দেওয়া যাবে। প্রিয় দর্শক, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাব তারা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে মাদকের বিরুদ্ধে, এবং বর্তমান সরকার একটি দিক নির্দেশনা প্রশাসনকে দিয়েছেন যে মাদক ব্যবসায়ী সে যেই হোক না কেন তার সাথে কোনো আপোষ নেই। যার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে এ ধরনের বিপুল পরিমাণ গাঁজা প্রায়ই উদ্ধার হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, আজকে যেভাবে অভিযান পরিচালিত হচ্ছে ঠিক একইভাবে আগামী দিনগুলোতেও পুলিশ, র্যাব এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থা এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে এবং যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে গত 21শে ফেব্রুয়ারি সকাল 8 ঘটিকায় একজন ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করেছে। অত্র এলাকার জনসাধারণের কাছে জেনে আমরা এটুক পেয়েছি যে অত্যন্ত ভালো একজন লোক ছিলেন। তারা ছিলেন 5টি ভাই, সব ভাইয়ের ছোট ছিলেন যাকে এখানে হত্যা করা হয়েছে। তার নামটি হচ্ছে খেন্তু ব্যাপারী। সেই খেন্তু ব্যাপারীকে তারই মেজু ভাই, এইখানে একটি চার দোকান আছে, সেই চার দোকানে বসে তারা 2 ভাই কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে চলে যায় বাসায়, গিয়ে তার ছেলে, স্ত্রী, সন্তানদেরকে নিয়ে এখানে চলে আসে। চলে এসে ঠিক এই জায়গাটি তাকে নির্মমভাবে হত্যা করে। এই খেন্তু ব্যাপারী ছিলেন একজন সাদামাটা মানুষ। তাদের ভাইদের সাথে তার সম্পর্ক ছিল খুবই নিবিড়। তখন উনি বিদেশে থাকতেন, ওনার সয় সম্পত্তি ভোগ করতেন ভাইয়েরা। কিন্তু যখন তিনি বিদেশ থেকে আসেন, পারিবারিক ছেলে পেলে বড় হয়ে যায় এবং পারিবারিক অর্থের প্রয়োজন হয়, তখন তিনি পারিবারিক সম্পত্তির ভাগ চান। এই ভাগটি হচ্ছে তার মৃত্যুর মূল কারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ হজরত আলী ব্যাপারী, এই হজরত আলী ব্যাপারী সে প্রথম তাকে এখানে ছুরি মারে। তার ভাই কাশেম আলী ব্যাপারী, যার সাথে এই খেন্তু ব্যাপারীর ঝগড়া বিবাদ হয়। কি নিয়ে? শুধু মাত্র জমি সংক্রান্ত ব্যাপারে। ছোট্ট একটু জমি। মানুষের জীবনের কি কোনো মূল্য নেই? পৃথিবীতে একটি মানুষ আসে একবার, বারবার নয়, এবং এর সৃষ্টিরও কোনো রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ভাবন করতে পারেনি। কিন্তু সেই মানুষকে চলে যেতে হয় কিছু নির্মম ব্যক্তিদের নির্মম অত্যাচারে। এটা কোনোদিনই গ্রহণযোগ্য নয়। এইখানে যারা ছিলেন সেই মুহূর্তে এই চার দোকানে, আমরা তাদের সাথে কথা বলছি। ঘটনা সত্য। আমি আইসা দেখি এখানে খেন্তু ব্যাপারী দাঁড়ানোর পর ওর বড় ভাই কাশিম আলী ব্যাপারী এর সাথে কিছু তর্ক বিতর্ক করতেছে। তখন আমি ওই কাশিম আলী ব্যাপারীকে ধাক্কায় অনেক দূর 15-20 ফুট
পূর্ব দিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে বলছি যে বলে তুমি বাইর যাও, ঝগড়া বিরোধ করো, এটা আমরা পরে দেখবো না। তারপরে হ্যাঁ আবার ক্ষান্ত ব্যাপারে বগল আইসা কাছে আইসা আবার ক্ষান্ত ব্যাপারে যাতাভাবে গালাগালি করতেছে, মায়েরে তুইলা বকাবাদি করতেছে। তখন আবার আমি ধাক্কাই দিছি, ধাক্কাই দেওয়ার পর উনি রাস্তাতে যেতে যেতে তার ছেলে হরজত আলী আহমেদ ডাকতেছে, বলে তোরা আয়, ওরা আজকে শেষ করে ফেলেন। তখন উনি বাইক ডাকাটাকে শুই না, আর বউ এক দুজন উঠাই দিছে, ওই ছেলে দুটারে ঘুমাতে না উঠাই দিছে। উঠাই দেওয়ার পরে এখন আসছে মতো পরে আমি আবারও ওই তিনজনকে ধাক্কাই দিছি পূর্ব দিকে, প্রায় 20-25 ফুট ধাক্কাই দিছি। দেওয়ার পর এরা একটু ওদিকে পূর্বমুখী হওয়ার পর আমি এখান থেকে সরে গিয়ে একটা সেলুনে যাই, সেবহার জন্য আমি এক কাজে যাইব। সেবহার ওই আপনার চেয়ারে বসার পরপরই একটা শব্দ হয়েছে, বলে বাবার বাবা আমার মেরে হালাইছে। পাশে দৌড়ে এসে দেখি ক্ষান্ত ব্যাপারে এখানে পড়ে গেছে, ওরা দাদার মতো চলে যেতে বলেছে। কি কারণ নিয়ে এই ঘটনাটা ঘটতে পারে আপনি কি জানেন? কারণ একটাই, ক্ষান্ত ব্যাপারে ওদের কাছে কিছু জমি পাইব, উনি বিদেশ থাকাকালীন তখন এই বাইরের জমিটা বন্ধক করে নিয়েছে গা। ওর জমিটা ও বিদেশ থেকে আসার পর বারবার বাইরের কাছে চাইবার হয়েছে, কিন্তু ওর জমি বাইর করে দেয় না বিদেয় বাইরে। উনি একবার গিয়া ওই জমিটা একটু জায়গা মাইপা থুয়েছে, 7 বা 8 ডিসিমেল জায়গা মাইপা থুয়ে আসার পরেই তারপরের দিন সকালে এই ঘটনা। এই যে আপনার ভাইকে মেরে ফেললো আপনার ভাইয়েরই ছেলে, এদের কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি উচিত মনে করে ফাঁসি, আমার ভাইয়েরও ফাঁসি চাই, বাতিজারও ফাঁসি চাই। প্রিয় দর্শক, যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে কাশেম ব্যাপারী, এর ছেলেই হলো গিয়া হজরত ব্যাপারী, যে প্রথম তার চাচার দেহে অস্ত্র